বৃহত্তর পলিটিক্যাল যে ব্যাটল গ্রাউন্ড, সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে খুব একটা সিগনিফিক্যান্ট পার্সোনালিটি বলে আমি মনে করছি না। তৃণমূল বা মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন বাংলার জন্য, সেটা কিন্তু তৃণমূল নেত্রী হিসেবে করেনি, সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন। রেখা পাত্রর যে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছিল, ওটা অ্যাডমিন পোর্টালের স্ক্রিনশট। তাহলে একজন সরকারি অফিসার কেন এই তথ্যটা লিকেজ করলেন? এটার বিরুদ্ধে এনকোয়ারি হওয়া উচিত ছিল। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। তৃণমূলই হারাতে পারে তৃণমূলকে, দেবের এরূপ মন্তব্যে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এ বিষয় নিয়ে কি ভাবছেন বিশিষ্ট শিল্পী অরিত্র দত্ত বণিক, আমরা জেনে নেব। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দেব মন্তব্য করছে যে তৃণমূলকে হারাতে পারবে একমাত্র তৃণমূলই, কি বলবেন? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এই বক্তব্যের অনেক মানে হতে পারে। এবার দেব যেহেতু ঘাটাল লোকসভার প্রতিনিধিত্ব করছেন, ফলে তার ওখানের এই তৃণমূল ভার্সেস তৃণমূলের অঙ্কটা কি সেটা না জেনে বাইরে থেকে আমার বলা উচিত হবে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে দেব যেটা করতে চাইছেন এটার মাধ্যম দিয়ে, যে ওদের যে ক্যাম্পেনটা, অফিসিয়াল ক্যাম্পেন, যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্যাম্পেনটা চলছে এখন, তো আমার মনে হয় যে উনি এটা বলার চেষ্টা করছেন যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে ইউনাইট করে ওরা বাংলা বিরোধী যে অন্যান্য পলিটিক্যাল পার্টি বা অপোজিশন রয়েছে তাদের এগেনস্টে ও দলকে হয়তো ইউনাইটেড হতে বলছে। তার মানে এটা দলের মধ্যে গোষ্ঠী কোন্দল যে আছে সেটা আমরা আগেও দেখেছি একাধিকবার। বিভিন্ন এমপিরা তারা এখনও যখন বিভিন্ন পদযাত্রা করছেন, সেখানে তাদের পদযাত্রার মধ্যে নানা রকমের ঝামেলা পেকে যাচ্ছে বিভিন্ন লবির মধ্যে। ফলে দলের মধ্যের শৃঙ্খলার একটা যে অ্যাবসেন্স রয়েছে সেটা আমরা সকলেই জানি এবং দীর্ঘদিন ধরে দেখেছি। এবং এর মূল কারণই আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে যে দলের মধ্যে কোনো ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট নেই। প্রত্যেকেই মনে করে যে আমরাই সেরা, এবং এইটা যেহেতু টপ ডাউন অ্যাপ্রোচটা সঠিকভাবে কাজ করেনি এবং সেই কারণে বটম লাইনটা ভীষণ ঘেটে গিয়েছে। এবং আপনারা যদি দেখেন যে সব ক্ষেত্রে এই যেটা উদ্ধত আচরণ সব কিছুর প্রতি, এই উদ্ধত আচরণের জন্যই বটম লাইন ওয়ার্কার যারা রয়েছে পার্টির, তারা বেশিরভাগ ক্ষেত্রেই পার্টির হায়ার লেভেলের প্রতি বীতশ্রদ্ধ। এবং এই যে বীতশ্রদ্ধ, বিরক্ত, ঘৃণা, এখান থেকেই এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের জন্ম হয়। কারণ ধরুন আমি দীর্ঘদিন ধরে একটা পার্টি করছি, আমি তারপরে দেখলাম যে আমার যে যোগ্য প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেটা পেলাম না। অন্য একজন দুর্নীতিপরায়ণ নেতা সে তার দলবল নিয়ে ঢুকে পড়ল এবং তার ফেভারে যারা রইলেন তারা অগ্রাধিকার পেয়ে গেলেন, অথচ যারা খেটে খুঁটে দলটা করছিলেন তাদের কোনো জায়গা দেওয়া হলো না। এই যে যারা মন থেকে রাজনীতি করে তাদের ওপরে যারা দুর্নীতিপরায়ণ, লোভী, ক্ষমতা পিপাসু এবং করাপ্টেড লোকজন, তাদের যে একটা রমরমা, তাদের যে একটা দাপট, এই দাপট থেকেই তৃণমূলের মধ্যে একটা কোন্দলের সৃষ্টি হয়। এবং আমার ধারণা দেব তার এলাকায় হয়তো সেই কোন্দলটাকে অ্যাড্রেস করেই খানিকটা রিইউনাইট হওয়ার একটা বার্তা দিচ্ছেন। শুধু দেব নয়, শাসক দলের একাধিক প্রার্থীর বক্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হচ্ছে। রচনা ব্যানার্জি তিনি দই খেয়ে গরু এবং দুধের প্রশংসা করছেন। দেখুন, রচনা ব্যানার্জিকে নিয়ে আমি এর আগেও আপনাদের চ্যানেলে বলেছি, আসলে ওনাকে খুব একটা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্সোনালিটি বলে আমার মনে হচ্ছে না। উনি সিগনিফিকেন্ট ইন টার্মস অফ অ্যান ইলেকশন, তার কারণ উনি একটা এমপি ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করছেন। জিতবেন কি হারবেন সেটা পরবর্তী বিষয়, কিন্তু রাজনীতির ময়দানে উনি খুব একটা সিগনিফিকেন্ট বলে আমার মনে হচ্ছে না। তার কারণ উনি যে ধরনের অ্যাপ্রোচে পলিটিক্যালি কমিউনিকেট করছেন সেটা ভীষণ আনপ্রফেশনাল। এবং উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুলভাল কথা বলতে বলতে আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো ওনার একটা বাফার টাইম। যে কোনো জায়গাতেই, যে কোনো প্রফেশনে, উনি তো রাজনীতিবিদ নন, উনি রাজনীতির ময়দানে এসছেন এবং এসে স্বভাবতই একটা কালচারাল ল্যাগের সম্মুখীন ওনাকে হতে হচ্ছে।
সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্রথমে বলতে গিয়ে একটু ফাম্বেল হবে, ভুল বলে ফেলবো, বেলাইনে কথা বলে ফেলবো, কিন্তু তারপর আস্তে আস্তে আমরা এক্সপেক্ট করছিলাম যে উনি হয়তো একটু নিজেকে গ্রুম করবেন, এই ময়দানের জন্যে নিজেকে তৈরি করবেন, কিন্তু আমরা দেখলাম উনি ব্যাপারটায় মজা পেয়ে গিয়ে এইটাকেই আরও বেশি শান দিয়ে যেখানে সেখানে অবান্তর ভিত্তিহীন কথা বলতে আরম্ভ করেন। কখনো গরুর রচনা বলছেন, কখনো এই দই ঘুগনির কথা বলছেন, কখনো স্কিন কেয়ার টিপস দিচ্ছেন মঞ্চে উঠে। এটা থেকে বোঝা যাচ্ছে যে উনি ওনার পার্টির কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ওনার পার্টি বলতে পারবে, কিন্তু বৃহত্তর পলিটিক্যাল যে ব্যাটল গ্রাউন্ড সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে খুব একটা সিগনিফিক্যান্ট পার্সোনালিটি বলে আমি মনে করছি না। অন্যদিকে যদি দেখি আমরা, তরুণ রাজনীতিবিদ দেবাংশু ভট্টাচার্য তিনি সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রের পার্সোনাল ডিটেলস ফেসবুকে পোস্ট করে দিয়েছিল। কিভাবে দেখছেন এই বিষয়টা? অবশ্যই অন্যায় করেছে দেবাংশু, এটা ভুল করে ফেলেছে, খুবই অনৈতিক কাজ করেছে বলে আমার মনে হয়। তার দু তিনটে দিক। প্রথম কথা হচ্ছে যে দেবাংশু যেটা বলার চেষ্টা করছিল ওর কমিউনিকেশানে একটু ভুল হয়ে গিয়েছে। ও যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে সরকারি পরিষেবা সকলেই পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। এটা ওর পার্টি লাইনের কমিউনিকেশান বলে আমার মনে হয়েছে, যে তুমি সরকারি পরিষেবা পাচ্ছ, তুমি একজন বেনিফিশিয়ারি, উপভোক্তা, তারপরেও তুমি বলছো মমতা কিছু করে না, এইটা ও বলতে চেয়েছিল। কিন্তু ওর যে অ্যাপ্রোচটা, মানে শব্দচয়ন ও ভাষা বয়নটায় যেটা গোলমাল হয়ে গেল, সেটা হচ্ছে যে ও বলার চেষ্টা করলো যে সরকারি কোনো প্রকল্পের যদি আমি উপভোক্তা হই তাহলে সরকারের সমালোচনা করা যাবে না। ইন্টারপ্রিটেশনটা এরকম জায়গায় চলে এলো এবং সেখানে একটা গ্রামাটিক্যাল ভুল হয়ে গেল। কারণ তৃণমূল বা মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন বাংলার জন্য, সেটা কিন্তু তৃণমূল নেত্রী হিসেবে করেনি, সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন। আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক হতেই পারি, কিন্তু মমতা ব্যানার্জি যে আমারও মুখ্যমন্ত্রী এটা কিন্তু অস্বীকার করতে পারি না। ফলে আমাকে উইথ অল ডিউ কর্ডিয়াল রেসপেক্ট আমাকে তার মুখ্যমন্ত্রীর সম্মান দিয়ে তারপরে তাকে সমালোচনা করতে হবে, তার নীতির সমালোচনা করব, আদর্শের সমালোচনা করব। কিন্তু ওদের যে ইন্টারপ্রিটেশনটা যে জায়গায় চলে এলো সেটা হচ্ছে যে তুমি প্রকল্প পাচ্ছ অথচ তুমি আমার বিপক্ষে কথা বলছো, মানেটা এটা ভুল একটা। তাহলে তো বলতে হয় যে আপনি যে ইন্টারভিউ নিতে এসছেন, রাস্তা দিয়ে এসছেন, এটা কি তৃণমূলের রাস্তা? এটা তো সরকারের রাস্তা। আপনি যে বাসে ট্রামে যাতায়াত করেন সেটা কি তৃণমূলের বাস? সেটা তো সরকারের বাস। সরকার আর তৃণমূল দুটো সেপারেট এন্টিটি, এই দুটোকে গুলিয়ে ফেললে তো হবে না। আমরা প্রত্যেকেই আধার কার্ড, পাসপোর্ট এগুলোর অধিকারী, আমরা গ্যাস নেই বাড়িতে। এতে তো কোন দিন যদি বলে বসেন মোদি যে আপনি গ্যাস নিচ্ছেন আবার মোদির সিএ বিরোধিতা করছেন, এত বড় দুঃসাহস, গ্যাস দেবো না, কি আপনার আধার ক্যান্সেল করে দেবো, এটা তো হতে পারে না। তো এইটা একটা ভুল হয়ে গেছে। এবং আরেকটা যেটা আমার রেখাপাত্র প্রসঙ্গে মনে হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে ও যে স্ক্রিনশটটা দেবাংশু দিয়েছিলেন সেই স্ক্রিনশটটার মধ্যে যে তথ্যগুলো দেওয়া ছিল, রেখাপাত্র কনজিউমার, আমার সে নিয়ে আপত্তি নেই, কিন্তু তার আধার নম্বর, তারপর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ফোন নাম্বার, এইগুলো কিন্তু একটা পাবলিক ডোমেনে কাউকে দেওয়া। এবং ওই যে স্ক্রিনশটটা আমি ডিজিটাল ফরেন্সিকে অ্যানালাইজ করছিলাম, যে ওই স্ক্রিনশটটা কিন্তু সাধারণ মানুষ সার্চ করলে ওই ডেটাটা পাবেন না। ওই ডেটাটা কিন্তু অফিস অ্যাডমিনরা পান। যেমন আমরা ব্যাংকে যাই, আমরা কিন্তু এন্ড ইউজার, আমাদেরকে ব্রাঞ্চ ম্যানেজার বলে দেন যে আপনার এই তথ্য, কিন্তু এর পিছনের যে অঙ্কটা সেটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অ্যাক্সেস থাকে, আর 5 জনের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ইনফো, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি। এবার আনটিল অ্যান্ড আনলেস তিনি আমাকে ওই তথ্যটা দিচ্ছেন, আমি কিন্তু বাইরে থেকে কখনোই সেটা অ্যাক্সেস করতে পারি না। ফলে রেখাপাত্রর যে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছিল ওটা অ্যাডমিন পোর্টালের স্ক্রিনশট। এখন এখানে প্রশ্ন চলে আসে যে অ্যাডমিন পোর্টাল মানে একটা দপ্তর, একটা সরকারি অফিস থেকে সেই স্ক্রিনশটটা লিকেজ হয়েছে, তাহলে একজন সরকারি অফিসার কেন এই তথ্যটা লিকেজ করলেন? এটার বিরুদ্ধে এনকোয়ারি হওয়া উচিত ছিল, যেটা হয়তো করছে না, বিরোধীরাও করবে না, বা সরকারও হয়তো এইসব মানে ইনসিগনিফিকেন্ট বলে বেরিয়ে যাবে। কিন্তু আজকের দিনে ডিজিটাল যে দুনিয়ায়, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেখানে ডিজিটাল ডেটা প্রোটেকশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং সুপ্রিম কোর্ট থেকে পার্লামেন্ট সব জায়গায় এই নিয়ে তোলপাড় হয়েছে। ফলে কোনোভাবেই একজন মানুষের পার্সোনাল ডেটা এভাবে ব্রিচ করা যায় না, এটা অনৈতিক, বেআইনি, এবং এটা দেশের সার্বভৌম নাগরিক সুরক্ষার পরিপন্থী বলে আমার মনে হয়। তাই আমার হিসেবে ওরা অ্যাড্রেস করতেই পারে, ওদের বলার কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজে ভুল হয়েছে এবং তার ইন্টারপ্রিটেশনে ভুল হয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তমলুকের আরেকজন প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি সাপ বলছেন। যতই প্রার্থী হোক তিনি তো একসময় প্রাক্তন বিচারপতি ছিলেন, তাকে এভাবে অপমান করাটা উচিত?
না, দেবাংশু সাপ বলেছে ঠিক কথাই, কিন্তু তার আগের আপনি যদি কনটেক্সটটা দেখেন, অভিজিৎবাবু নিজেই একটা বেসরকারি মিডিয়া চ্যানেলে বসে তিনি বলেছিলেন যে আমি সাপের মতো আমি বিষাক্ত হয়ে যেতে পারি ইত্যাদি ইত্যাদি। ফলে তুমি যখন একটা যুক্তির উপস্থাপনা করছো বা তুমি একটা পয়েন্ট রেজ করছো, আর্গুমেন্ট রেজ করছো, তো অবভিয়াসলি অপোজিশন হিসেবে আমাকে সেই আর্গুমেন্টটা রেজ করতে হবে। এখন চিন্তার ব্যাপারটা হচ্ছে যে প্রথমত একটা পলিটিক্যাল কমিউনিকেশনের মধ্যে এই ধরনের এই ফাজিল শব্দবন্ধগুলো কেন হবে? কেউ কাউকে সাপ বলবে, কেউ কাউকে গিরগিটি বলবে, এই যে একটা বিশ্রী একটা কদর্য রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি লোকসভার ক্ষেত্রে। এবং কিছু হলেই আগে এনারা বলতো যে যাও কোর্টে চলে যাও, এখন কিছু হলেই বলছি ইলেকশন কমিশনে কমপ্লেন করো। যেন অভিযোগ করাটার মধ্যেই আমার সাফল্য। কিন্তু অভিযোগ মানুষে কেন করে, মানুষে মামলা কেন করে? রেমেডির জন্য, অতএব সমাধানের জন্যে। কিন্তু কোনো সমাধানই হয় না। আমরা এর আগে তো হাজার হাজার কমপ্লেন দেখেছি, আমরা অ্যান্টি ডিফেকশন লও দেখেছি, আমরা ডিফ্যামেশনের মামলাও দেখেছি, আমরা সবই দেখেছি। কিন্তু সেখান থেকে আমরা এই শিক্ষাটা তো নিলাম না যে একজন মানুষকে পলিটিক্যালি অ্যাড্রেস করতে গেলে তাকে ব্যক্তিগতভাবে টেনে হিচড়ে নামানোর কোনো দরকার নেই। সেই শিক্ষাটা আমরা তো পাচ্ছি না, খালি আমরা বছরের পর বছর ধরে এটাকে কালচার করে যাচ্ছি, তার আউটকাম এইটা। ব্যক্তিগত আক্রমণের কথা যখন আসছে, আমরা কিছুদিন আগে দেখেছি মানে কল্যাণ ব্যানার্জি ব্যক্তিগতভাবে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন, এবং দু চার দিন আগেই আমরা দেখেছি দুজন মহিলা সাংবাদিককে উনি একদম ক্যামেরার সামনে অপমান করছে। দেখুন, শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় এই মুহূর্তের চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা মারাত্মক উদ্ধত হয়ে গিয়েছে। মানে তারা বলতে তাদের যারা নেতৃবৃন্দ আছে, দু তিনটে কারণ আছে। এক হচ্ছে যে ওভারঅল পুরো সিস্টেমটা দলের মধ্যে ঘেটে ঘ হয়ে গেছে, এবং এই যে গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নটা দিয়ে শুরু হলো সেইটা থেকেই এর সূত্রপাত। এবং এনারা মনে করে যে আমরা শাসক মানে আমরা অ্যাকাউন্টেবল নই। এই যে একটা অ্যারোগেন্স, সেটা থেকেই এই প্রেসকে সমালোচনা করছেন তারা। কিন্তু ওইভাবে দুজন মহিলার সময় ওনারা তো বাইট নিতে গেছিলো, কোনো ভুল প্রশ্ন তারা করেনি, সেখানে উনি ওরমভাবে অপমান করছেন দুজন মহিলা সাংবাদিককে। না না, এটা মহিলা সাংবাদিক বলে নয়, এর আগেও আপনি যদি দেখেন যে মহুয়া মৈত্রকে প্রশ্ন করেছিল একটা চ্যানেল, উত্তর না দিয়ে গাড়িতে উঠে গেছে। এবং এমন তাদের আচরণ যে তারা মানে এরা ফালতু, এরা ইনসিগনিফিকেন্ট, এদের কোনো বলার কোনো রাইট নেই। কিন্তু যেটা ভুল করে ফেলছেন এনারা, সেটা হচ্ছে যে নিজেদেরকে রাজা ভেবে ফেলছেন। এনারা কিন্তু কাউকে দয়া করছেন না। কোনো ভুল হওয়া, পরিষেবা দেওয়া, পরিষেবায় গাফিলতি, এর উত্তরটা দিতে সরকার দায়বদ্ধ। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এনারা মনে করছেন যে আমরা মানে উই আর কিং, আমাদেরকে কেউ নড়াতে পারবে না, আমরা সুপ্রিম ক্ষমতার অধিকারী। এইটাই এদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।